হয়েছে শুরু করে দিবি। হ্যাঁ, তো নমস্কার, আমি শিল্পী সেন, অল বেঙ্গল 2022 ডিএলএড টেট পাস অ্যাসোসিয়েশন থেকে আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবন থেকে এই মুহূর্তে লাইভটা করতে পারবো। আপনারা সকলে জানেন আজকে আমাদের দিনটা খুবই ভাইরাল, আমাদের রেগুলার ডিএলএড এর জন্য দিনটা খুবই ভাইরাল ছিল। একদিকে যেমন সুপ্রিম কোর্টে এমপি ক্লারিফিকেশন মামলা আজকে শুনানি ছিল, সেই রকমই আজকে আমি বিকাশ ভবনে এসেছি, কারণ বিকাশ ভবন থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল একটা হিয়ারিং এর জন্য আমাদের কেসের সংক্রান্ত বিষয়ে একটু তথ্য নেওয়া বা জানার জন্য আমরা ছিল। তো সেই বিষয়ে আমি বিকাশ ভবনে আজকে এসেছিলাম এবং আমি এখানে অথরিটির সাথে কথা বলেছি এবং সমস্ত কিছু কাজ আমাদের ভালোভাবে এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমরা বোর্ডের তরফ থেকে যে সাবমিশন পাওয়ার কথা আছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সাবমিশন হাতে পেয়ে যাব। আর আমাদের কেস কিন্তু আমাদের রেগুলার ডিএলএড 2022-দের তরফ থেকে যে কেস করা হয়েছে বিএডদের সার্টিফিকেট বাতিল মামলা, সেখানেও কিন্তু আমরা একটা ভালো ফল আশা করছি। সেখানে আমরা কিন্তু যথেষ্ট বোর্ডের তরফ থেকেও সাপোর্ট পাবো। আজকের হিয়ারিং কি হলো, আমার সাথে কিভাবে কোন অথরিটির কথা হলো, সেটা আমি ওপেন এতে প্ল্যাটফর্মে বলবো না। অবশ্যই প্রয়োজন বেসিসে আমরা আমাদের কেস আপডেট গ্রুপে অবশ্যই দিয়ে দেবো। এবার আসি এমপি ক্লারিফিকেশন মামলার। আপনারা সকলেই জানেন যে আজকে এমপি ক্লারিফিকেশন মামলার খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড হিয়ারিং ছিল। তো সেখানে আমাদের আমাদের ডিএলএডদের তরফ থেকে, রেগুলার ডিএলএডদের তরফ থেকে অল ইন্ডিয়া বেসিসে অ্যাসোসিয়েশন প্রথম কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 2022-দের তরফ থেকে এই কেসের গুরুত্ব বোঝে এবং প্রথম ফান্ডিংও শুরু করে। আমাদের একটাই দাবি ছিল যে কোনো মূল্যেই হোক ডিএলএডদের জয় আনতেই হবে। বিএডদের হাটাও, বিএড হটে গেছে, বিএডদের সমূলে উৎখাত আমরা করে দিয়েছি। তার মধ্যেও আকর ফাঁকর থেকে যারা অঙ্কুরিত হতে চাইছে, বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন প্রতারণার চক্র খুলে তারা যে বিভিন্ন দিক থেকে নিজেদেরকে আবার মাথা তুলে দাঁড় করাতে চাইছে, আমাদের সকলের দাবি ছিল যে কোনোভাবেই তাতে যা লড়াই দিতে হয় দেব, যত দূর যেতে হয় যাব, কিন্তু বিএডদের একটা কোনো কিছু অ্যালাউ করা যাবে না। সেই ইন সার্ভিস বিএডদের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন অল ইন্ডিয়া বেসিসে অল ইন্ডিয়া রেগুলার ডিএলএড ফোরাম থেকে যে অ্যাডভোকেট প্যানেলকে দাঁড় করানো হয়েছিল, সেখানে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফান্ডিং করেছি। আমাদের থেকে গতকালকে এবং পরশু দিনে দুদিনই রমেশ রয়ালজি এবং মুকেশ রয়ালজির সাথে আমাদের অ্যাসোসিয়েশনের অ্যাডমিনদের ডাইরেক্ট কথা হয় এবং মিটিং হয়। তো সেখানে ওরা যে যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছিল সেই অনুযায়ী আজকে কাজ হয়েছে এবং আমরা যে তাদেরকে সাহায্য করতে পেরে সত্যিই আমরা খুবই ধন্য মনে করছি। কারণ আগামী দিনে ডিএলএডদের তরফ থেকে আমাদের ওপর যদি কোনো কিছু ঝড় নেমে আসে, তাহলে কিন্তু আমরা অল ইন্ডিয়া বেসিসে যাবতীয় শুধু আইনগত দিক থেকেও নয় সমস্ত দিক থেকে কিন্তু সাপোর্ট পাবো, সেই রকমই ওনারা আশ্বাসবাণী দিয়েছেন। আজকে এবার বলি, আজকের যারা হিয়ারিং দেখেছেন, যারা আর্গুমেন্ট শুনেছেন, সকলেই কম বেশি দেখেছেন, সকলেই বুঝতে পেরেছেন। তো আজকে আমি ছোট করে যেহেতু বলে দিচ্ছি, যারা যে কোনো স্টেট থেকে আয় করে ঢুকতে চেয়েছিল সমস্ত আয় কিন্তু খারিজ হয়েছে এবং খারিজ হবেও, সেটা আমরা আমাদের যুদ্ধ পরিকল্পনার মধ্যেই ছিল, সেটা আমরা আগে থেকেই জানতাম। তো যে কোনো স্টেট থেকে যারা ঢুকতে চেয়েছিল আয় করে সমস্ত খারিজ হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও ইন সার্ভিস বিএডরা কিন্তু আয় করে ঢুকতে চেয়েছিল, সেটাও কোনোভাবে এন্টারটেন করা হয়নি এবং সেটাও খারিজ করা হয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা দেখেছেন যে এই প্রসঙ্গে মীনাক্ষী অরোরা ম্যাম খুব ভালো একটা পয়েন্ট তুলে ধরেছিলেন যে ব্রিজ কোর্স, যেখানে কোনো অস্তিত্বই নেই ব্রিজ কোর্সের, সেখানে আগেই আমরা জানতে পেরেছি, আগেই এনসিটি তাদের এতে জানিয়ে দিয়েছে। তো সেখানে আবার নতুন করে ব্রিজ কোর্সের বিষয়টা আসে কি প্রসঙ্গে, সেখানে কিন্তু কোনো জাজই এই বিষয়টাকে এন্টারটেন করেনি যে ব্রিজ কোর্স অ্যালাউ করা হোক বা এই বিষয়ে কিন্তু কোনোরূপই কোনো পজিটিভ কিছু বলেনি। তো আমরা ধরে নিতেই পারি আমাদের দিকে জয় কিন্তু অনেকটাই। এবার আসি যে বিহারের যে মামলাটা ছিল, বিহারের যে ম্যাটারে একটা সুপ্রিম কোর্টের থ্রি জাজের ঘরে যে রায় আমরা পেয়েছি, সেই রায়টাও এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে বিহারে 11ই আগস্টের আগে যে ম্যাটারটা ইন সার্ভিসদের ক্ষেত্রে ঘটেছিল, সেখানে সুপ্রিম কোর্টের তিনজন জাজ কিন্তু এই রায়কে বহাল রেখেছে এবং সেটা রেট্রোস্পেক্টিভ রায় হিসাবেই কিন্তু বহাল রয়েছে, যে দিন থেকে কেস হয়েছে সেই দিন থেকেই কিন্তু এই রায় বহাল থাকবে। তো এই দিক থেকে আমাদের অনেক বড় জিত। এই দিকটা যে মানে তৃতীয় বেঞ্চের যে তিনজন জাজের বেঞ্চের রায়কে কখনোই কিন্তু ডাবল বেঞ্চের জাস্টিসরা সেটা নাকচ করতে পারে না, এটা কিন্তু আমাদের জন্য খুব পজিটিভ একটা পয়েন্ট। আর এটাই আমাদের বলে যে আমরা বারবারই বলেছিলাম যে আমরা 22-দের সাথে অবশ্যই লড়ছি, তার সাথে সাথে সেই 60টা রক্ষিত হবে তখনই যখন অল ইন্ডিয়া বেসিসে ডিএলএডদের রক্ষা করতে পারবো। দেখলেন আজকে সেটা তার প্রকৃষ্ট প্রমাণ। মানে আমরা টোটাল ডিএলএডদের জয় যদি ছিনিয়ে আনতে পারি, সেখানে আমরা 22রাও কিন্তু ইনক্লুড রয়েছি। টোটাল গাছটা যদি সুরক্ষিত থাকে, সেখানে কিন্তু আমাদের ডালটা, মানে আমাদের 22দের যে গাছের ডালটা, সেটা কিন্তু কোনোভাবেই কেউ আঁচড় কাটতে পারবে না।
সেটা তার প্রকৃষ্ট প্রমাণ। আমরা এই জিনিসটাই সবসময় বলে এসেছি যে 22দের স্বার্থে 22দের কষ্টের অর্থ যাতে একটাও অপচয় না হয়, সেই বিষয়টা আমরা সবসময় মাথায় রাখি। যে জায়গায় যতটা ফান্ডিং করা দরকার, যতটা আমাদের কমের ওপর দিয়ে যাওয়া দরকার, কমের ওপর দিয়ে গেলেও জয় যে সুনিশ্চিত আনতে পারবো, সেই জায়গাতেই আমরা জেনে বুঝে ফান্ডিংটা করি। সেই রকমভাবে যে হ্যাঁ এত টাকা উঠলো, 22-এর ছেলেমেয়েরা তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের জয় একটা পাওয়ার জন্য এত টাকা দিল, মানে অন্ধের মতো যে কারোর হাতে সেই টাকা তুলে দেবো আর 22দের যে কষ্টের উপার্জনের টাকা সেটা জলে ফেলে দেবো, সেই মানসিকতা নিয়ে কিন্তু অ্যাসোসিয়েশন কখনোই চলে না। যেখানে 1 লাখ টাকা হিয়ারিংয়ের প্রয়োজন হয়েছিল, সেখানে কিন্তু আমরা একটা টাকা না থাকা সত্ত্বেও সার্টিফিকেট বাতিল মামলা 1 লাখ টাকা হিয়ারিংয়েরই অ্যাডভোকেট রেখেছি। কিন্তু যেখানে যখন যেরকম প্রয়োজন, এরকম সুপ্রিম কোর্টের ম্যাটারে আমাদের যেটা চাওয়া হয়েছিল তার থেকে অনেকটা কমেতেই আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করতে পেরেছি। আমরা কতটা অল ইন্ডিয়া বেসিসে ডিএলএড ফোরামকে দিয়েছি সেটা আপনারা যারা ভেরিফাইড গ্রুপে রয়েছেন টোটাল তথ্য জানতে পেরে যাবেন, এবং কত টাকা উঠেছে, আমাদের কাছে কত টাকা রয়েছে সেটার সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে, ব্যাংক স্টেটমেন্ট সহ সেটার আপডেট দিয়ে দেওয়া হবে। একটা টাকাও আপনাদের জলে পড়বে না, এটা হলো অ্যাসোসিয়েশনের বাধা। যেখানে যতটা দরকার আমরা ঠিক সেখানে ততটাই দিয়ে আমাদের জয় সুনিশ্চিত করব। তো আজকে যারা একটু ভয় পাচ্ছিলেন, যারা বারবার আমাকে অনেকে ফোন করেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দিদি আপনাদের লয়ার রাখছেন, তো আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এওআর ছিলেন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, উনি তো ছিলেনই, তার সাথে আমরা কেন মানে উচ্চ হাই র্যাঙ্কের লয়ার দিলাম না, অ্যাডভোকেট রাখলাম না। প্রথমত তো মানে আমাদের অতটা ফান্ডিং ওঠেনি যে হাই র্যাঙ্কের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অ্যাডভোকেট রাখতে পারবো। দ্বিতীয়ত আমরা মুকেশজি এবং রমেশজি স্যারের সাথে কথা বলে মানে একদম 100% আশ্বস্ত ছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো সিনিয়র অ্যাডভোকেট না দিলেও আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো, আমাদের জয় ছিনিয়ে আনতে পারবো। সেই জন্য আমরা সেই 22দের দেওয়া কষ্টের উপার্জনের টাকা আমরা যথাযোগ্য স্থানে লাগিয়েছি এবং বাকিটা আমাদের কাছে সুরক্ষিত আছে। সেটা যথা সময়ে আমাদেরই লড়াইয়ে আবার পুনরায় লাগানো হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা যারা ফান্ডিং করেছেন প্রত্যেকে তার হিসেব পেয়ে যাবেন। আর এই বিষয়ে আমি আর একটা তথ্য দিতে চাই যে আমাদের 22দের তরফ থেকে যে আলাদাভাবে সুপ্রিম কোর্টে যে অ্যাডভোকেট রাখা হয়নি ঠিকই, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলের বেসিসে কিন্তু অ্যাডভোকেট ছিলেন। আচ্ছা, আজকে আপাতত এইটুকুই। তো আমরা সকলে জানি আবার নেক্সট একটা হিয়ারিংয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের আজকের হিয়ারিংয়ে অন্তত আমরা আশাবাদী যে নেক্সট হিয়ারিংয়ে আমরা কিন্তু ডিএলএডদের জয় ছিনিয়ে আনতে পারবো। এবং আর একটা কথা হয়তো আপনারা বলতে পারে যে কপিল সিব্বাল স্যার রাখা হলো না, কপিল সিব্বাল স্যার কিন্তু আমাদের ডিএলএডদের তরফ থেকেই হ্যাঁ এটা অলরেডি কোশ্চেন করেছেন, কপিল সিব্বাল স্যার রাখা হলো না। আপনারা দেখবেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও ছিল না। তো আমরা যে সেনাপতি ভরসা করে যুদ্ধে নেমেছি সেই সেনাপতির ওপর তো একটু ভরসা রাখতে হবে। কপিল সিব্বাল স্যারকে রাখিনি বলে যে আজকে কোনো আমাদের বড় কোনো বিপর্যয় নেমে এসেছে তা কিন্তু নয়। ওনারা কিন্তু ঠিকঠাক প্ল্যান পরিকল্পনা করেই রেখেছেন। ওরা কিন্তু ভিতরের অনেক ঘুঁটি সাজানো মানে এই যুদ্ধের যে পরিকল্পনা সাজানো মুখের কথা নয়, যে যখন যাকে প্রয়োজন হবে ঠিক আমরা নিয়ে চলে আসবো, ঠিক আমাদের সেনাপতি যারা রয়েছেন তারা ঠিক নিয়ে চলে আসবে। এটাই বলার যে কপিল সিব্বাল স্যারকে রাখাই যেত, বা ওনারা আমাদের তরফ থেকে ডিএলএডদের তরফ থেকে অবশ্যই আছেন, কিন্তু আজকে রাখা হয়নি কারণ তার মানে ইনডাইরেক্টলি ভাবেও সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে সলিসিটর জেনারেলও ছিলেন না, কপিল সিব্বালও ছিলেন না। সেখানে একটা বড়, যেহেতু এর পরের দিন আবার একটা হিয়ারিং করবে, তাহলে অত টাকা ব্যয় করে যে একটা এত মোস্ট সুপার সিনিয়র অ্যাডভোকেটকে কিন্তু 2বার বা 3বার ধরে রাখাটা কিন্তু কষ্টসাধ্যের প্রত্যেকের ক্ষেত্রে। তো সেই বিষয়ে যখন আমাদের প্রয়োজন হবে, যেই প্রয়োজন অনুযায়ী কিন্তু অবশ্যই ওই স্যারকে রাখা হবে, থাকবে আমাদের জন্য। এবং আলটিমেট শেষ অবধি আমরা ডিএলএডরা সমস্ত জয় ছিনিয়ে আনতে পারবো। যে অধিকার আমরা রক্ষা করতে পেরেছি, যে অধিকার আমরা প্রাইমারিতে পেয়েছি, সেই অধিকারকে রক্ষাও আমরা করতে পারবো, এটুকু আশা রাখছি। সকলে অ্যাসোসিয়েশনের পাশে থাকুন। আগামী দিনে যে কোনো লড়াই আমাদের একসাথে লড়তে হবে। বিএডদের বিরুদ্ধে প্রথম কিন্তু এই মাথা তুলে দাঁড়িয়েছিল অ্যাসোসিয়েশনই। বিএডদের সার্টিফিকেট বাতিল তো আমরা করবই, তারপরেও তারা যে নানা রকম ভণ্ডামি করছে, যে রিভিউ করতে যাবে বা রিভিউ করবে, তার সমস্ত বিষয়ে তো মানে ফাইট দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তারা যা ভুল বোঝানোর বুঝিয়ে তারা তাদের পথ অবলম্বন করুক, কিন্তু আমরা সমস্ত বিষয়ে ফাইট দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আপাতত এটুকুই। আপনারা সবাই দেখছেন আমি সেই সকালে বেরিয়েছি, বিকাশ ভবনের সামনে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আজকে হিয়ারিং ছিল, আর তার সাথে সাথে এই এমপি ক্লারিফিকেশন মামলাটারও একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। এবার যারা যারা এখনও আমাদের ভেরিফাইড গ্রুপে যুক্ত হননি, ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ এই মূল্যবান গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ তথ্য আমরা কিন্তু আমাদের ভেরিফাইড গ্রুপেই দেবো। আমরা কিন্তু নন ভেরিফাইড গ্রুপে এত রিস্ক নিয়ে বা ফেসবুকে আমরা কিন্তু দিতে পারবো না।
তো সকলকে অনুরোধ করব, পাশে থাকুন, একসাথে আমাদের লড়াইকে লড়তে হবে এবং সকল ডিএলএডদের জন্য জয় ছিনিয়ে আনতে হবে। এবং আরেকটা কথা ভুলে গেছি, আমাদের পর্ষদের তরফ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু মাঝখানে উনি বলেছেন, সবাই হয়তো খেয়াল করেছেন, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে 7,400 সামথিং ইন সার্ভিস বিএড যুক্ত রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ইনলিগ্যাল, এবং পর্ষদ এটাকে সাপোর্ট করেছে এবং পর্ষদ নিজেই বলেছে সেটা ইনভ্যালিড, আমরাও সেটাকে বাদ দিতে চাই। তো এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ বার্তা। আগামী দিন লড়াইয়ের জন্য আমরা তো প্রস্তুত রয়েছি, চলুন দেখা যাক কি হয়।